মিয়ানমারের সাথে করিডোরের কোনো আলোচনা হয়নি জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। গুজব না ছড়ানোর আহ্বান। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট বিবাদী করা হয়েছে 3টি মন্ত্রণালয় এবং কমিশন চেয়ারম্যানকে। লন্ডন থেকে খালেদা জিয়াকে নিয়ে আগামীকাল ছাড়বে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকা পৌঁছবে মঙ্গলবার। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক। জিডিপি প্রবৃদ্ধির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো অভিমত বিশ্লেষকদের। বিদেশি বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মানবিক করিডোর নিয়ে সরকার কোনো চুক্তি করেনি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশ যখন চীন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, ঠিক তখনই ভারত প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে মিরপুর সেনানিবাসে বিওপি অডিটোরিয়ামে রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য প্রয়োজন তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা। রোহিঙ্গাদের মতো সংকটগুলো শান্তিপূর্ণভাবে নয়, সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয় বলে মনে করেন এই উপদেষ্টা। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সহিংসতাকে রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ হিসেবে দেখছেন তিনি। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটের নারী সংস্কার কমিশনের সুপারিশমালায় বিতর্কিত ও সাংঘর্ষিক 3, 4, 6, 10, 11 এবং 12 ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। এগুলোতে বলা হয়েছে এই সুপারিশগুলো ইসলামী শরীয়তের বিধানের পরিপন্থী, জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রিট আবেদনের সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত এবং আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে রিটের 3টি মন্ত্রণালয় এবং নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির উপর শুনানি হতে পারে। বেগম খালেদা জিয়াকে নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আগামীকাল হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হবে লন্ডন স্থানীয় সময় বিকেল 4:10 মঙ্গলবার সকাল 10:30টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বেগম খালেদা জিয়ার সঙ্গে ফিরবেন তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোট ছেলের প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এবছরের 8 জানুয়ারি কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানেই দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসাধীন ছিলেন। পরে গত 25 জানুয়ারি হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের লন্ডনের বাসায় যান তিনি। এরপর ছেলের বাসাতেই তার চিকিৎসা চলে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা অসুস্থতায় ভুগছেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। বিএনপি সংস্কার শুরু করেছে। অযথা সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি সব সময় সংবাদপত্রের স্বাধীনতা চায়, কখনো সুযোগ পেলে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখা হবে। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব গণমাধ্যম দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। আমরা বলি না যে আমরা একেবারেই আপনার ধোয়া তুলসী পাতা, কিন্তু এই কথা নিঃসন্দেহে বলতে পারি যে আমরা নিঃসন্দেহে সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি। আমাদের সঙ্গে সংবাদপত্রের এবং সংবাদকর্মীর যে আপনার নির্যাতন, নিপীড়ন, এটা তুলনামূলকভাবে নিঃসন্দেহে অনেক কম হয়েছে। আপনারা যদি সেটা দেখেন যে গণতন্ত্র যদি আমরা সত্যিকার অর্থেই প্রতিষ্ঠা করতে চাই, তাহলে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে, চিন্তা ভাবনাগুলোকে গণতান্ত্রিক করতে হবে। আমি মনের মধ্যে চিন্তা করবো যে আমি যা বলবো সেটাই সঠিক, তাহলে তো সেই ঠিকভাবে আমরা গণতন্ত্রকে চর্চা করতে আমি সক্ষম হব না। একইভাবে সংবাদ মাধ্যমগুলোকে তারা আমার কথা বললে ঠিক আছে আর আমার কথা বললে ঠিক নেই, এই চিন্তা ভাবনাও কিন্তু আমার গণতান্ত্রিক যে চর্চা সেটাকে শক্তিশালী করবে না। সংকটটা কোথায়?
সংকট হচ্ছে গণতন্ত্রই তো নেই। 15 বছর ধরে তো লড়াই করলাম সেই জন্যে এটাই করতে হবে, এটা ছাড়া অন্য কোনো কিছু হবে না। এই যে মানসিকতা, এই মানসিকতাও কিন্তু আমাকে গণতন্ত্রকে চর্চা করতে দেবে না। আমরা নির্দ্বিধায় তো দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সে গভর্নমেন্টে থাকি আর না থাকি, যেখানেই থাকি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক করেছে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ খোজিন। রবিবার সকাল 11টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সকালে রাষ্ট্রদূত গুলশান কার্যালয়ে পৌঁছলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে স্বাগত জানান। বৈঠকে দুদেশ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে যে সম্পর্ক রয়েছে তা কিভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে কথা হয়েছে বৈঠকে। কত তাড়াতাড়ি নির্বাচন হতে যাচ্ছে সে সম্পর্কে রাশিয়া জানতে চেয়েছে বলে জানান তিনি। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিল আবেদনের শুনানি মঙ্গলবার। আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি পিছিয়ে মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। আজ 21শে আগস্ট মামলার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল শুনানির জন্য কার্যতালিকায় ছিল। আপিল বিভাগ জানিয়েছে তারা মামলাটি মঙ্গলবার শুনবেন। গত 12 জানুয়ারি 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের খালাস দেন হাইকোর্ট। পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। সবাইকে কিছু ছাড় দিয়ে মৌলিক বিষয়গুলো নিয়ে ঐক্যমত্য হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আগামী 15 দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবার সম্ভাবনার কথা বলে দলগুলোকে নিজেদের মধ্যে এবং সহযোগী রাজনৈতিক শক্তিগুলোর সাথে আলোচনা করার আহ্বান জানান ডক্টর আলী রিয়াজ। 12 দলীয় জোটের জাতীয় পার্টি জাফর অংশের সভাপতি মুস্তফা জামাল হায়দার বলেন, আগামী দিনে যাতে আর কখনো স্বৈরশাসন না আসতে পারে এজন্য ন্যূনতম ঐক্যমত্য দরকার। কেউ চাইলেই যেন সংবিধানকে আমূল পরিবর্তন করতে না পারে সেজন্য দলগুলোকে কাজ করতে হবে। জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা চান না বলে মন্তব্য তার। করতে হলে সবাইকেই কিছু না কিছুটা ছাড় দিতে হবে, সবাইকেই আমাদের এক জায়গায় আসতে হবে। আমরা সব বিষয়ে একমত হতে পারবো না, কিন্তু রাষ্ট্রের পুনর্গঠনের জন্য যে মৌলিক জায়গাগুলো, সেখানে আমাদেরকে একমত হয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী মোবাশ্বের আহমেদ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মোবাশ্বের, ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? মোবাশ্বের, আমি জানতে চাচ্ছিলাম যে ঐক্যমত্য কমিশনের সাথে 12 দলীয় জোটের বৈঠকের সবশেষ কি খবর আছে আপনার কাছে? এবং তারা বলেছেন যে পরবর্তীতে যে আলোচনা, অর্থাৎ তারা আবার আলোচনায় বসবে এবং তারা নারী সংস্কার কমিশনের যে বিষয়টি, অর্থাৎ নারী সংস্কার কমিশনের যে প্রস্তাবটা ছিল সেটিকে সংস্কার করার একটা প্রস্তাব তারা দিয়েছে। তাছাড়া সংসদ সদস্য হওয়ার যেই বয়সসীমাটা ছিল সেই বিষয়ে তারা কথা বলেছে এবং আরেকটি বিষয় যে আগামী জাতীয় সংসদ নির্বাচন, এটি কিন্তু তারা জানিয়েছে যে আগামী ডিসেম্বরের ভিতরে, মানে ন্যূনতম ঐক্যমতের ভিত্তিতে আগামী ডিসেম্বরের মধ্যেই যেন আসলে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছে। এবং এর আগে সূচনা বক্তব্যে বা ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি, উনি আমাদেরকে জানিয়েছিলেন যে বিষয়টি
আসলে ঐক্যমতের জন্য তারা এখানে এসেছিলেন, অর্থাৎ জাতীয় নির্বাচন বা অন্যান্য বিষয় সম্পর্কে তারা আসলে আলোচনা হয়েছে। তো এই ছিল আমার কাছে জাতীয় ঐক্যমত কমিশনের এলডি হল থেকে সর্বশেষ। ধন্যবাদ মোবাশ্বের। দর্শক, সংসদ ভবন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোবাশ্বের আহমেদ। জিডিপি প্রবৃদ্ধি অর্জনই মূল বিষয় নয়, এখন তার চেয়ে গুরুত্বপূর্ণ অর্থনীতির স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো, এমনটা মনে করেন অর্থনীতিবিদ ও বিশ্লেষকরা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বাছবিছাড় ছাড়া নেওয়া প্রকল্প গ্রহণ ও তাতে ব্যাপক দুর্নীতি অনিয়ম দেশের অর্থনীতিকে ভোগাচ্ছে বলে মত তার। রাজধানীতে এক হোটেলে বাজেট আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এ সময় জাপান বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি JBCCI এর সভাপতি তারেক রাফি ভুইয়া বলেন, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী ব্যবসা পরিকল্পনা ঘোষণা জরুরি। ব্যবসা বাণিজ্যে ব্যয় বৃদ্ধি উদ্বেগের কারণ বলে মত তার। গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ডক্টর এম মাসরুর রিয়াজের মতে, রফতানি ও রেমিটেন্সের ধারাবাহিক প্রবৃদ্ধি অর্থনীতিতে ভালো ইঙ্গিত দিচ্ছে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, রাজস্ব আহরণে পরোক্ষ করের উপর নির্ভরতা সঠিক পথ নয়, সরকারকে প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে বাংলাদেশি বংশোদ্ভূত 2 মার্কিন নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর রাজ্যটির রাজধানী আইজল থেকে তাদের বিতাড়িতও করা হয়। শনিবার মিজোরামের লেংপুই বিমানবন্দর থেকে তাদের গ্রেফতার করা হয়। বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী KNF এর সদস্যদের সঙ্গে যোগাযোগের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। সীমান্তবর্তী এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এই ব্যবস্থা নেয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, 2 মে অন্তত 4 জন মার্কিন নাগরিকের পর্যটক ভিসায় আইজলে আসার কথা ছিল। এরপর KNAF এর নেতা লাথান নাচেও বমের সাথেও সাক্ষাতের পরিকল্পনা ছিল তাদের। এছাড়া আইজলের লংতাই এলাকায় বম সম্প্রদায়ের শরণার্থী শিবির পরিদর্শনের পরিকল্পনা ছিল তাদের। অচলাবস্থা কাটেনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের। 2.5 মাস পর আজ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শিক্ষক সমিতির নেতারা বলছেন, লাঞ্ছনাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। কবে নাগাদ ক্লাস শুরু হবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এদিকে ভুল ত্রুটির জন্য শিক্ষকদের কাছে ক্ষমা চেয়েছে শিক্ষার্থীরা। তারা চান দ্রুত ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক হোক। 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মসূচিতে বাধা দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ। এর জেরে সংঘর্ষে আহত হয় 1.5 শতাধিক শিক্ষার্থী। পুরো ঘটনার সাথে ভিসির সরাসরি সম্পৃক্ততা না থাকলেও নিরাপত্তা ইস্যুতে তাকে লাঞ্ছিত করা হয়। শেষ পর্যন্ত লাগাতার আন্দোলনের মুখে অব্যাহতি দেওয়া হয় ভিসি ও প্রো ভিসিকে। এতে ক্ষুব্ধ হন শিক্ষকরা। 2800 কোটি টাকা ব্যয়ে নির্মিত শহররক্ষা বাঁধ কাম 4 লেন সড়কের কারণে পাল্টে গেছে চট্টগ্রামের কর্ণফুলীর পূর্ব তীর। সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার সড়ক নির্মাণের ফলে জোয়ার ও বৃষ্টির পানির জলাবদ্ধতা থেকে রেহাই পাচ্ছে 5 লাখ নগরবাসী। চাকতাই, খাতুনগঞ্জ সহ পুরো এলাকার জলাবদ্ধতা নিরসন হয় ব্যবসা বাণিজ্যে গতি ফিরবে বলে আশা বিশেষজ্ঞদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কর্ণফুলীর জোয়ারে প্রতিদিন 2 বার হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যেত চট্টগ্রাম মহানগরীর পূর্বাঞ্চলের বাকলিয়া, বলিরহাট, হামিদচর, চাকতাই, খাতুনগঞ্জ সহ বেশ কিছু এলাকা। বৃষ্টিতে জলাবদ্ধতার ভোগান্তি ছিল নিত্যদিনের। বাসাবাড়িতে জল প্রবেশ করে বাসিন্দাদের দুর্ভোগের পাশাপাশি জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হতো চাকতাই, খাতুনগঞ্জ সহ ওই এলাকার ব্যবসায়ীরাও। এ অবস্থায় জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ বন্ধ এবং জলাবদ্ধতা নিরসনে কর্ণফুলী সেতু থেকে কালুরঘাট ব্রিজ পর্যন্ত 9 কিলোমিটার 4 লেন সড়ক কাম শহররক্ষা বাঁধ নির্মাণ করছে সিডিএ। একই সাথে স্থাপন করা হচ্ছে পাম্প সহ 12টি স্লুইস গেট। এরই মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হয়েছে 80%। ফলে এখনই সুফল পাচ্ছে এলাকাবাসী। এখন লোড গাছ হয়েছে, এখন পানি টানি উঠে না, সুট গেছে, এখন হয়েছে জায়গার দাম বাড়ি গেছে, মানে আমরা এখন অনেক ভালো আছি। সব দিকে সুবিধা, মানে গাড়ি ঘোড়া চালাইতে, চলাফেরা করতে, সবগুলোর জন্য আমাদের সুবিধা হয়েছে। এখন জোয়ার পানি আর দেখবো না কেউ, আশা করি জোয়ারের পানি বাইরে বাইরে যাবো, এখানে আর পাইব না জোয়ারের পানি। বন্যার পানির জন্য পানি ওইদিকে যাইতে পারবে না, সুইচ গেট হয়েছে, তা আমাদের জায়গার ডিমান্ড বাড়ছে। শহররক্ষা বাঁধ কাম 4 লেন সড়ক নির্মাণের ফলে ওই এলাকার যোগাযোগ ব্যবস্থায়ও আমূল পরিবর্তন এসেছে।
12টা রেগুলেটরের মাধ্যমে চট্টগ্রাম শহরের জোয়ারের পানির কারণে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে সেটা থেকে চট্টগ্রামবাসী রক্ষা পাবে। এবং আপনার দিকে হচ্ছে আশেপাশে যে জমিগুলো রয়েছে বা আশেপাশে যে সারাউন্ডিং এরিয়াগুলো রয়েছে এগুলো আগে জলাবদ্ধতা পানিতে ডুবে থাকতো, এখন এই জায়গাগুলো পানি জলাবদ্ধতা থেকে রক্ষা পাচ্ছে। এই জন্য এখানে অনেকগুলো কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, পর্যটন সুবিধা এগুলো এখানে ডেভেলপ করবে আস্তে আস্তে। এর দ্বারা আমাদের বাংলাদেশ এবং আমাদের অর্থনীতি এটাতে উপকৃত হবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়নে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি ওই এলাকায় বাণিজ্য ও পর্যটনের অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। এটা একটা যুগান্তরী একটা পদক্ষেপ হয়েছে। এই প্রজেক্টটা হওয়ার পরে আমরা যদি হিসাব করি বদ্রার, চাকতাই, রাজাখালী খাল, সবগুলো খালের মুখ কিন্তু আমরা স্লুইস গেট করেছি এবং চট্টগ্রামে যে বড়াইপাড়া খাল যেটা সিটি কর্পোরেশন করছে ওইটারও আমরা কিন্তু স্লুইস গেট করে দিচ্ছি এই প্রকল্পের আওতায়। সো এই খালগুলোর যে এফেক্টটা বদ্রা, চকবাজার, বাকলিয়া, বলিরহাট, মোহরা, তারপরে এদিকে চাকতাই, রাজাখালী, এই সমস্ত এরিয়ায় কিন্তু আর জলাবদ্ধতা হবে না। 2026 সালের জুনে শেষ হবে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এই কর্মযজ্ঞ। নগরবাসীর বিনোদনের অন্যতম জায়গা এখন নদী তীরের শহর রক্ষা বাঁধ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তীব্র গরম ও ভাইরাসে চরমভাবে ব্যাহত হচ্ছে সাতক্ষীরার বাগদা চিংড়ি চাষ। পুঁজি হারানোর শঙ্কায় ঘের মালিকরা। তবে মৎস্য বিভাগ বলছেন, কম গভীরতা ও নিম্নমানের পোনা সরবরাহের কারণে ভাইরাসের সংক্রমণ বেড়েছে। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি নানা পরামর্শও দিচ্ছেন তারা। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সাদা সোনা খ্যাত সাতক্ষীরার বাগদা চিংড়ি। এবছর জেলায় 58,000 হেক্টর জমিতে এ চিংড়ি চাষ হয়েছে। তবে টানা তাপদাহের কারণে উৎপাদন নিয়ে সংশয়ে চাষিরা। মৌসুমের শুরুতে তীব্র গরম ও ভাইরাসে আক্রমণ হয়েছে প্রায় প্রতিটি ঘেরে। মরে ভেসে উঠেছে বাগদা চিংড়ি। ভাইরাসের আক্রমণের সঠিক কারণ ধরতে পারছে না চাষিরা। তাদের অভিযোগ, পরিস্থিতি থেকে উত্তরণে মৎস্য বিভাগের নেই কোনো পদক্ষেপ। ভালো মাছ পড়ে যদি 40 কেজি, 5-7 কেজি, 8-10 কেজি মরা মাছ পড়ে, এই আমরা প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। আর এর যে কি ধরনের ভাইরাস, মাছ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, মানে নিস্তেজ হয়ে যাচ্ছে। আমি আগে 100 বিঘের উপরে ঘের করতাম, এখন লস খেতে খেতে ছেড়ে দিতে দিতে 40-45 বিঘের মতো আছে। কিন্তু এইভাবে যদি লস খেতে থাকে তাহলে সামনে আর টেকে রাখা যাবে না। নিম্নমানের পোনা মোরক লাগার কারণ বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিশ্চিত করা এবং পানির ঘেরের গভীরতা অন্তত মিনিমাম 4 ফুট বা 3.5 ফুট রাখা। এই জন্য আমরা মনে করি যে মৎস্য অধিদপ্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন জেলায়, ওনারা একটু দেখভাল করবেন, কারণ এটাই আমাদের একমাত্র অবলম্বন, যেটা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন হয়। সংকট কাটাতে কারিগরি সহযোগিতার পাশাপাশি পরামর্শ দেয়া এবং মাঝে মধ্যে ফ্রিতে ঘেরে পানি পরীক্ষা করা হচ্ছে বলে জানান মৎস্য কর্মকর্তা। অধিকাংশ চাষিরাই ট্রেডিশনাল ওয়েতে কালচার করে থাকে, যার জন্য দেখা যায় যে ম্যাক্সিমাম ঘেরগুলো পানির গভীরতা অনেক কম থাকে। সেই ঘেরগুলাই দেখা যায় যে পানি অনেক গরম হয়ে যাওয়ার কারণে মাছ মারা যায়। তারপরে অনেকে আবার দেখা যায় যে নিম্নমানের পোনা ব্যবহার করে, যার জন্য ভাইরাস লাগারও সম্ভাবনা থাকে। ভাইরাস ও তাপদাহের কারণে চলতি মৌসুমে চিংড়ির উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ফ্রিল্যান্সিং করে কোটিপতি নীলফামারীর রায়হান। দারিদ্র্যের কাছে হার না মেনে প্রতিটি লক্ষ্যকে গুরুত্ব দিয়ে সফলতার সিঁড়ি বেয়েছেন তিনি। শুরুতে বেচতে হয়েছে ঘরও। নিভৃত পল্লীতে বসে ফ্রিল্যান্সিং করার পাশাপাশি নিজের আইটি প্রতিষ্ঠানে বিনামূল্যে কাজ শিখিয়ে পথ দেখাচ্ছেন এলাকার তরুণদের। এমন সফল মানুষের গল্প তুলে ধরেছেন জুয়েল আহমেদ। গ্রামীণ মেঠোপথে লাল রঙের ছুটে চলা গাড়িতে অফিস করেন নীলফামারীর কিশোরগঞ্জের পাড়েরহাট গ্রামের ফ্রিল্যান্সার রায়হান। উষ্ণ স্বাগত জানান সহকর্মীরা। রায়হানের সফলতার গল্পটা সহজ ছিল না। অভাব এতই প্রকট ছিল যে একটি কম্পিউটার কিনতে চাওয়ায় বাবাকে বেচতে হয় 3 বসত ঘরের একটি। মা বিক্রি করেছেন ছাগল। সেই কম্পিউটার দিয়েই 18 বছরেই হয়ে ওঠেন অনলাইন মার্কেট প্লেস আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। পেয়েছেন সরকারি স্বীকৃতিও। বাড়ি গাড়ি গরুর খামার সবই করেছেন রায়হান মিয়া। যেখানে খেরিঘর ছিল সে জায়গায় আমাদের গ্রামের বাড়িতে এখন বিল্ডিং করতে পেরেছি এই ফ্রিল্যান্সিং এর অর্থ দিয়ে। এবং আল্লাহ তাআলার অশেষ রহমত, পরিবারকে চালানোর পাশাপাশি আমি আমার এই যে একটা সাদি একটি প্ল্যাটফর্ম, এই জায়গাটা মানে পারচেস করে
এখানে আমার অফিস, খামার, আমার ফ্যামিলির সকল সদস্যকে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, এটা আমার জন্য একটা গর্বের। জীবনের কঠিন সময় পার করে সাফল্য উপভোগ করেছেন রায়হান। ছোট ভাইদের স্বাবলম্বী করে সংসার এখন দুধে ভাতে। নিজের গড়া সাদিয়া আইটি ফার্মে গ্রামের তরুণদের দেখিয়েছেন আলোর পথ। ঢাকায় যেখানে ছিলাম সেখানেও সে আমাদের অনেক লাখ কয়েক লাখ টাকা ঋণ ছিল। ওখানে আমার বড় ভাই ওই ফিলিংসের কাজের টাকা দিয়ে ওখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে পরে গ্রামে চলে এসছে। এলাকাবাসীও আমাদেরকে, আমার ভাইকে ভালোবাসতেছে, উজ্জীবিত করতেছে, আনন্দ দিতেছে, সম্মান দিতেছে। বর্তমানে আমি ফাইবারে একজন টপ রেটেড সেলার হিসেবে কাজ করতেছি। ফ্রিল্যান্সার জগতে এসে মূলত আমার ইনকাম প্রায় $1000 বা এরকম কাছাকাছি হয়। রায়হান স্বপ্ন দেখেন আরও বেশি মানুষ ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে আসুক এবং বৈদেশিক মুদ্রা আয় করে সচ্ছল হোক। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কিশোরগঞ্জ, নীলফামারী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। মিয়ানমারের সাথে করিডোরের কোনো আলোচনা হয়নি, জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। গুজব না ছড়ানোর আহ্বান। নারী সংস্কার কমিশনের বিতর্কিত ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট বিবাদী করা হয়েছে 3টি মন্ত্রণালয় এবং কমিশন চেয়ারম্যানকে। লন্ডন থেকে খালেদা জিয়াকে নিয়ে আগামীকাল ছাড়বে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। ঢাকায় পৌঁছবে মঙ্গলবার। রাশিয়ার রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠক। জিডিপি প্রবৃদ্ধির চেয়েও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্ফীতি কমানো, অভিমত বিশ্লেষকদের। বিদেশি বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার তাগিদ। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাইকে।